আমাকে দেখতে আসবে, তাই জোরশোর বাসায় আয়োজন চলছে। সত্যি বলতে কি, সব মেয়েদের মতো আমার মধ্যে কোনো ভয় কাজ করছে না। এবার সহ আমাকে 17 বার দেখতে এসছে, তাই হয়তো সব ভয় জড়তা কেটে গেছে। এবারের ছেলেটা অনেক বড় কোম্পানির সফটওয়্যার ইঞ্জিনিয়ার। চাচা চাচি আর মা চান যেন এবারের সম্বন্ধটা কোনোভাবে না ভাঙে। পার্লার থেকে দুটো মেয়ে এসেছে আমাকে শাড়ি পরানো, কয়েক পলক মেকআপ করে সাজিয়ে দিল, যে দেখবে সে যেন চোখ ফেরতে না পারে। কিছুক্ষণ পর ছেলের বাড়ি থেকে লোক আসলো, ছেলেও এসেছে। তাদের হরেক রকমের নাস্তা আইটেম দিয়ে টেবিল ভরিয়ে দিল। হাজার হলো ছেলেপক্ষ, তাও আবার আমাদের থেকে বড় পরিবার। আমাকে নিয়ে গিয়ে তাদের সামনে একটা চেয়ারে দিয়ে বসালো, যাতে দেখতে সুবিধা হয়। ছেলের মা পড়াশোনা থেকে শুরু করে সংসারের সকল কাজ সম্পর্কে জিজ্ঞাসা করলো, পারি কি না। তার সাথে পা থেকে মাথা অবধি খুঁটে খুঁটে দেখছে, তাতে আমার বিন্দুমাত্র ভুক্ষেপ হচ্ছে না। এসবে অভ্যস্ত হয়েছি। তারপর ছেলেসহ আমাকে ছাদে পাঠালো একা কথা বলার জন্য। এবারও কোনো ভয় লজ্জা কাজ করছে না। গেলাম ছাদে। ও বলা হয়নি, আমার নাম সারা। ছেলেটা আমাকে জিজ্ঞাসা করলো, আমি কি আপনাকে কিছু পার্সোনাল কথা জিজ্ঞাসা করতে পারি? অবশ্যই। ভালোই হলো, ফর্মালিটি মেনটেন করতে জানি। আপনার গায়ের রং নিয়ে আমার কোনো সমস্যা নেই। স্রষ্টা তো আর সবাইকে সুন্দর রং দিয়ে সৃষ্টি করে না। আমার আর বুঝতে বাকি রইল না, মেকআপ দিয়ে মুখটা ফর্সা করলো, হাতটা যে শ্যামলাই রয়ে গেছে। আমার গায়ের রং নিয়ে মাথা ব্যথা নেই, কিন্তু আমার সমাজে যে মাথা ব্যথা ধরাতে বাধ্য। যাই হোক, ছেলেটার কথা শুনে ভালো লাগলো কি না জানি না, সে ব্যঙ্গ করলো কি বললো নাকি। আচ্ছা, আপনি কি কাউকে পছন্দ করেন? আই মিন, কোনো বয়ফ্রেন্ড আছে নাকি? না, নেই। এখন কার সময়টা বয়ফ্রেন্ডের নেই, কথাটা কেন জানি হজম হচ্ছে না। বাই দ্য ওয়ে, আপনি ভার্জিন তো? কথাটা শুনে মাথাটা ঠিক রাখতে পারলাম না। হয়তো আমি এখন ওনাকে যা বলবো তা শুনে তিনি বিয়েতে মত দিবেন না, কিন্তু আমিও এমন ছেলেকে বিয়ে করব না, তাই তার উচিত জবাব দেওয়া। আমি তো ভার্জিন, তা আপনি ভার্জিন তো? এতক্ষণে আমি কিছুক্ষণের ঘটে যাওয়া কথা বললাম আমাকে লিভ দেওয়ার পাশে সিটের আঙ্কেলকে। 2 দিন আগে ঢাকায় এসেছি, একটা বড় কোম্পানিতে আমার জব হয়েছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টে। আর জয়েন করব। কোনো গাড়ি না পেয়ে এই আঙ্কেলের কাছে লিফট চাইলাম। উনি দয়া করে রাজি হলেন। শহরের জ্যামে বসে আঙ্কেলকে আমার কিছুটা কাহিনী শোনাচ্ছি। উনি বাধ্য শ্রোতার মতো মন দিয়ে শুনছেন। তারপর কি হলো মামনি? ছেলেটা কি বলল? কি আর বলবে, সে তোর আগে আকুন। আমাকে বলল, এই মেয়ে, তোমার অ্যাটিটিউড দেখে তো আমি অবাক। নিজেকে আমার সাথে তুলনা করছো? এমনি তো মেয়ে মানুষ, তার উপর গায়ের রং। আমি তো ছেলে, আমি যা ইচ্ছা তোমাকে জিজ্ঞাসা করতে পারি। আর আমি ভার্জিন কি না তা জিজ্ঞাসা করার তোমার কোনো যোগ্যতা নেই। যেই বললাম একটু ভালো করে কথা বললাম, অমনি না, সাপের পাঁচ পা দেখেছো? আসলে তোমাদের মতো মেয়ে বেশি লাই দেওয়া যায় না। লাই দিলে নিজেকে ক্যাটরিনা ভাবতে শুরু করে। যত সব আজাইরা। নাকে মুখে কথাগুলো বলে নিচে নেমে গেল। আমাকে আর একটা কথা বলার সুযোগ দিল না। কথাগুলো যেন আমার মনটাকে ছুরির মতো কেটে কেটে ক্ষত করে দিল। ওই সময় আল্লাহর কাছে অনেক অভিযোগ করতে মন চাইলো। চোখ দিয়ে যেন পানি পড়া বন্ধ হওয়ার নামই নিচ্ছে না। অনেকক্ষণ ধরে মন ভরে কেঁদে নিলাম। নিজেই নিজেকে অনেক বোঝালাম, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আমাদের প্রত্যেককে অনেক রকম অবস্থায় রেখে পরীক্ষা নিতে চান। শুনেছি আল্লাহ তাদের বেশি ভালোবাসেন, তাদের কঠোর পরীক্ষায় ফেলেন এবং কষ্টও বেশি দেন। এসব বোঝাতে বোঝাতে নিজেকে সামলে নিলাম। তারপর নিচে নেমে দেখি ছেলে আর তার পরিবার রেগেমেগে চলে যাচ্ছে। মা চাচি আমাকে নিচে নামতে দেখে জিজ্ঞাসা করলে কী হয়েছে। আমি সবটা খুলে বললাম। চাচা দূরে দাঁড়িয়েছিল, আমার কাছে এসে হাত জোর করে বলল, মা, তুই যা করছিস একদম ঠিক করছিস। ওই ছেলে তোর যোগ্য না। চাচি একই কথা বললো, আর মা চুপ করে আছে। জানেন আঙ্কেল, আমার না বাবা নেই, ছোটোবেলায় মারা গেছে। চাচা চাচি মা আমি একসাথে থাকি। তাদের কখনো সন্তান হবে না, তাই আমাকে নিজের সন্তানের মতো আদর দিয়ে বড় করেছেন। কখনো বাবার অভাব চাচা বুঝতে দেয়নি। আমি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করি। তা তো বটেই। এখন সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। সবাই পারে না ভাইয়ের সন্তানকে নিজের করতে। যাই হোক, তোমার মা কিছু বললো না? তুমি কাজটা ঠিক করলে নাকি ভুল করলো? মা সবসময় আমার সাপোর্টে থাকতো। সত্যি বলতে কি, ওই দিন মা কিছুটা ভেঙে পড়ছেন। আমাদের সমাজ, ঘরে এত বড় মেয়ে, তার উপর গায়ের রং ময়লা। কত সম্বন্ধ আসলো, একটাও বিয়ে অবধি পড়লো না। বুঝতেই তো পারছেন মায়ের মন। তা তুমি এই যে ঢাকায় আসলে, আবার জবও জয়েন করছো, বিয়ের চিন্তা কি মাথা থেকে ঝেড়ে পড়েছো? আপাতত বাসার সবাইকে অনেক কষ্টে রাজি করেছি। আর এটাও বলেছি, আল্লাহ ভাগ্যে যাকে রেখেছেন সময় সুযোগ তার সাথে মিলাই দিবেন। এখন শুধু নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আঙ্কেল, আমার অফিস এসে গেছে। ভালো সিদ্ধান্ত নিয়েছো। তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আশা করি আমাদের আবার দেখা হবে।
করিম, গাড়িটা থামাও। আমি গাড়ি থেকে নেমে পড়লাম। আঙ্কেল, আসি, ভালো থাকবেন আর দোয়া রাখবেন। মামুনি, দাঁড়াও, তোমার নামটা তো বললে না? সারানুর, বা সুন্দর নাম। আর শোনো, যাত্রার কাছে লিফট চাইবে না, ঢাকা এত ভালো না। আর সবাই তোমার আঙ্কেল না, বুঝলা? বাই দ্য ওয়ে, অল দ্য বেস্ট মামুনি। শুক্রিয়া আঙ্কেল বলে আমি অফিসে ঢুকলাম। আঙ্কেলটা বেশ ভালো, কি সুন্দর করে মামুনি রাখলো। আজও এমন মানুষ আছে বলে পৃথিবীটা চলছে। যাই হোক, অফিসে কোনো স্টাফ দেখছি না কেন? আর আমার কেবিনটা কোনটা? ওই যে একটা ছেলে। এক্সকিউজ মি, আচ্ছা অফিসের সবাই কোথায়? আমি কি সারানুর ম্যাডাম? স্যারের পিএ? জি ম্যাম, সবাই কনফারেন্স রুমে, স্যার একটা মিটিংয়ে রাখছে সবাইকে, সেখানে যেতে বলছে। ও, আমি তো জানি না। আচ্ছা, রুমটা কোথায়? ম্যাম, স্যার আজকেই বললো, আর উনি এটাও বলেছেন আপনি আসলে যেন আপনাকে সেখানে যেতে বলি। রুমটা সামনে গিয়ে রাইট সাইডে। ওকে, থ্যাংক ইউ। আমি সোজা রুমের সোজা দরজায় গিয়ে নক করলাম। মে আই কামিং স্যার? ইয়েস, কামিং। প্রবেশ করতেই দেখলাম রুমের ভিতরে অনেক মানুষ। মনে হয় প্রথম দিনে লেট করলাম। আর স্যার দেখছি অ্যাংরি ওমেন। ভাবছিলাম ওই আঙ্কেলের মতো বয়স হবে। ঢোক গিলে বললাম, সরি স্যার, কামিং লেট। ইটস ওকে, ভয়ের কিছু নেই। মিস সারানুর, এখনও মিটিং স্টার্ট হয়নি। ইউ ক্যান সিট নাও। থ্যাংক ইউ স্যার। সবাই কেমন জানি আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছে। আমি স্যারের পাশে বসতে সবাই কিছুটা অবাক। আমার পাশে বসা সুন্দরী মেয়েটা দাঁড়ায় বলতে লাগলো, হু ইজ দিস গার্ল? স্যার, শি ইজ সারানুর, মাই নিউ পিএ, মিস সামিরা। এনিওয়ে, আজ আমি মিটিংটা ডেকেছি পার্সোনালি সবাইকে সারার সাথে ইন্ট্রোডিউস করার জন্য। ফার্দার আমার সাথে যত রকম কাজ থাকবে তা মিস সারার সাথে শেয়ার করলেই হবে, যেটা বড় ইম্পর্ট্যান্ট কাজ হোক না কেন। আই হোপ অল ইউ গট ইট হোয়াটস আই এম সেইং। আমার একটু অস্বস্তি লাগছে। সবাই কেন জানি আমার দিকে তাকিয়েছে। হয়তো আমাকে তাদের পছন্দ হয়নি স্যারের পিএ হিসেবে। এত বড় একটা পদ আর স্যারের মতো হ্যান্ডসাম বসের জন্য স্বামীরার মতো সুন্দরী মেয়ে প্রাপ্য। যাই হোক, আমি তো আর ভিক্ষেতে জব পাইনি, আমি আমার যোগ্যতায় পেয়েছি। এসব ভাবতে ভাবতে একজন এমপ্লয়েড বলে উঠল, স্যার, আপনার পিএ হতে হলে তো মিনিমাম আপনার মতো হওয়া উচিত। স্বামীরার মতো দেখতে কেউ, তা না? তা না মানে তুমি কি বলতে চাও? বাকি কথাটা শেষ করো। আর আমি কাকে বিয়ে করব না করব সেটা তোমাদের কাছ থেকে জেনে নেব। আমি আয়ান আহমেদ। আমার বিয়ে হতে গেলে তাকে যথেষ্ট যোগ্যতা সম্পূর্ণ হতে হবে। ডু ইউ গেট দ্যাট? রাগী স্বরে। আর আমার কথাগুলো সবাই কান দিয়ে ঠিক মতো শুনে রাখো। আমি কারো চেহারা দেখে আমার কোম্পানিতে রাখি না। তোমরা যারা আছো সবাই সবার যোগ্যতা অনুযায়ী নিজ পদে পদে আসো। কারো যদি মিস সারাকে আমার পিএ মানতে সমস্যা হয়, সে রিজাইন দিয়ে এখন যেতে পারে। আশা করছি সবার তো পেয়ে গেছো আর কারো কোনো অবজেকশন নেই। সো সবাই এখন নিজ নিজ কাজে লেগে পড়ো। মিস সারা, আপনি আমার কেবিনে আসেন। সবাই যে যার মতো চলে যায়। প্রতিবেশীর মতো এখানেও আমার গায়ের রংটা নিয়ে কোনো না কোনোভাবেই খোঁটা দিতে হয়, বাকি রাখলো না। কিন্তু আয়ান স্যার, সত্যি কি এখনও এমন ছেলে আছে যে চেহারা গায়ের রং দেখে নেয়, যোগ্যতা দেখে বিবেচনা করে? এসব ভাবতে ভাবতে কয়েক ফোঁটা পানি টপ করে গাল বেয়ে পড়লো। চোখটা মুছে স্যারের কেবিনের সামনে দাঁড়ালাম। স্যার, আসবো? আসেন। গুটি গুটি হয়ে বসে পড়লাম। দেখেন মিস সারা, আপনি এখন আমার পিএ, আর আপনি জবটা পেয়েছেন আপনার যোগ্যতা অনুসারে। সো কে কী বললো আপনি কান দিবেন না। আপনার মূল কাজ হলো আমার সব কাজ, শিডিউল, মিটিং, এভরিথিং পারফেক্ট করা। আপনি আমার কেবিনে সামনে টেবিলে বসবেন। আর হ্যাঁ, আপনি যেহেতু এখন পুরোটা সময় আমার সাথে থাকবেন, সেহেতু আমি তুমি করে বলবো। আশা করি আপনার কোনো সমস্যা নেই। না স্যার, একদমই না। আর আমার বেশ ট্রাই করব সব কাজ পারফেক্টলি করার। আপনাকে রিপোর্ট করার কোনো সুযোগ দেবো না। ভেরি গুড। এরকম কনফিডেন্স থাকা চাই। বাই দ্য ওয়ে, তুমি আজ বাসা থেকে যেতে পারো। কাল থেকে ঠিক সময় অফিসে প্রেজেন্ট চাই। পিএ মানে তো জানো, আমার পিএ এ টু জেড কাজ করতে হবে। যাও, সময় তোমার, অ্যাডভান্সটা নিয়ে যেও ম্যানেজারকে বলে। থ্যাংক ইউ স্যার। এ বলে আমি বের হয়ে আসলাম। বাসায় ফিরে রেস্ট নিলাম। তারপর এই সেই করে দিনটা কেটে গেল। পরদিন অফিসে যাওয়ার জন্য অপেক্ষা করছি। দেখে একটা গাড়ি এসে আমার সামনে দরজা খুলে দিল। আমার সামনে এসে গাড়িটা দরজা খুলে দিল। ভিতরে থেকে বলে উঠলো, কি গো মামুনি, আজকেও গাড়ি পানে? আঙ্কেল, তা আজকেও আপনি এখানে? পরে বলছি, ঝটপট গাড়িতে আগে ওঠো, অফিসে লেট হবে। আমি উঠে পড়লাম। এখন বলেন আপনি এখানে কেন? এই তো। আগে কিসের কি আঙ্কেল, কে ধন্যবাদ দিব তা না। উনি মায়ের মতো প্রশ্ন করা শুরু করলো। বুঝেছো করিম, আজকাল মানুষের উপকার করা যায় না। কিছুটা মজা করে করিম মিটমিট করে হাসছে। এমা আঙ্কেল, আমি তো ক্যাজুয়ালি জিজ্ঞাসা করলাম। সরি আঙ্কেল। দেখো দেখো মেয়ের কাণ্ড, আমি তো দুষ্টুমি করছি। আর শুনে রাখেন আম্মাজান, আপনার আঙ্কেল প্রতিদিন মর্নিং ওয়াকে যায়, তারপর একটু রেস্ট নিয়ে এই রাস্তা দিয়ে যায়।
তাই বুঝি? আসলে মানুষ অদ্ভুত। আজ অব্দি দুদিন কথা হয়েছে, তাতেই কত আপন করে নিছে। সত্যি আঙ্কেলটা অনেক ভালো। এই বুড়িমা কি ভাবছো? এত শোনো, শোনো, তোমাকে আর প্রতিদিন গাড়ির জন্য অপেক্ষা করতে হবে না। আমি বাড়ি যাওয়ার পথে তোমাকে লিফট দেবো। শোনো, আর প্রতিদিন এই বুড়ো ছেলেটার সাথে অনেক গল্প করতে হবে কিন্তু। কি যে বলেন না আঙ্কেল, কে বলেছে আপনি বুড়ো? এখনো অনেক ইয়ং আছেন। হা হা। দুষ্টু মামুনি আমার। আঙ্কেল জানেন, আমার গল্প করতে অনেক ভালো লাগে, কিন্তু তেমন কেউ নেই যার সাথে জমিয়ে গল্প করব। বোকা মেয়ে, এখন থেকে আমার সাথে গল্প করবে। আচ্ছা, কালকের কথা বললে না তো? প্রথম দিন কেমন কাটলো? ভালো কাটছে আঙ্কেল। একটু তো খোঁচা শুনতে হয়েছে, হাজার হলো এত বড় কোম্পানি পিয়ে হয়েছি, তাও আবার এই গায়ের রং নিয়ে। জানেন আঙ্কেল, আমার বসটা ঠিক আপনার মতো। তাই বুঝি? দারুণ তো। তা কেমন ভালো? ওনার কাছে কারো চেহারা ফ্যাক্ট না, তার ব্যক্তিত্ব ও যোগ্যতা আসল। কিছুটা অবাক হয়েছি, কারণ সবাই সুন্দরের পূজারি, কিন্তু উনি। তা হয়তো ঠিক বলেছো মামুনি, কিন্তু সবার চিন্তাধারা এক হয় না। খুব কম সংখ্যক মানুষের চিন্তাধারা এমন হয়। জানো মামুনি, এই 2 দিনে তোমাকে এতটা আপন করতে পেরেছি। কেন? কেন আঙ্কেল? কারণ কালকে যখন তোমার কথা শুনেছিলাম, তখন আমার মায়ের কথা মনে পড়েছিল। জানো, ওনার গায়ের রঙও তোমার মতো শ্যামবর্ণ ছিল। ঠিক তোমার মতো তার মধ্যে আত্মশক্তি ছিল। তোমার মতো ওনাকে অনেক পরিস্থিতি সহ্য করতে হয়েছে। অবশেষে আমার বাবা তার মধ্যে সব কিছু খুঁজে পেয়েছেন। যদিও সে সময় ছেলে মেয়েকে বিয়ের আগে দেখা বা কথা বলা নিষেধ ছিল। যখন আমার দাদিমাকে দেখে জিজ্ঞাসা করেছিল তোমার গায়ের রং, কিন্তু তুমি কেমন ছেলে পছন্দ করো, মা বলেছিল যে আমার গায়ের রং নয়, আমার গুণ দেখে আমাকে বিচার করবে, যার কাছে আমার বাহ্যিক সৌন্দর্য থেকে মনের সৌন্দর্যকে আপন করতে সক্ষম। আমি এমন ছেলে পছন্দ করি। মায়ের এমন উত্তর শুনে আমার দাদি আর বসে থাকতে পারেননি, উঠে চলে গেছেন। বাড়ি গিয়ে মেয়ের সম্পর্কে বাবাকে সব বলা হয়। তখন বাবা বলেন, বিয়ে করলে আমি এই মেয়েকেই করব। প্রথমে দেখে দাদি মেনে নিতে সমস্যা হলো, পরে আমার মা সব বউদের থেকে বেশি দাদির ভালোবাসা পেয়েছেন। বা আঙ্কেল, আপনার মা তো অনেক সাহসী আর শক্ত ছিলেন। তা তো বটেই। তোমাকে এমন হতে হবে, সবসময় প্রতিবাদ করবা তোমার যোগ্যতা আর গুণ দিয়ে। করিম, দাঁড়াও, সামনে মামুনি অফিস। আচ্ছা আঙ্কেল, আজ আসি, নিজের খেয়াল রাখবেন। কালকে আবারও গল্প হবে। তারপর আমি অফিসে ঢুকলাম। সবাই আমাকে গুড মর্নিং জানাচ্ছে, আমিও সবাইকে জানাচ্ছি। কিন্তু সামনের ডেস্কের সামনে বসা কয়েকজন নিজেকে নিয়ে ব্যস্ত। তার মধ্যে স্বামীরা, কালকের ওই 2 এমপ্লয়িটা আর দুজন ছিল। আমি সোজা স্যারের কেবিনে যাচ্ছিলাম, হঠাৎ সামনে একটা সুন্দরী মেয়ে এসে দাঁড়ালো। হাই, আমি নুরি। কালকে স্যার তোমাকে যখন আমাদের সাথে পরিচয় করাই দিচ্ছিল, তখন কথা বলার সুযোগ পাইনি। বাই দ্য ওয়ে, তুমি অনেক ট্যালেন্টেডের জন্য আয়ান স্যারের বিয়ে হতে পেরেছো। তা না, আমি সারানুর। তোমার সাথে কথা বলে ভালো লাগলো। তাছাড়া এখন তো একসাথে কাজ করবো, খুব তাড়াতাড়ি বন্ধুত্বটা হয়ে যাবে। বাহ, তুমি তো বেশ কনফিডেন্স নিয়ে কথা বলতে পারো। এনিওয়েজ, তোমাকে কাজলে অনেক সুন্দর লাগছে, আর তোমার চোখগুলো তেমন বড় না হলে কি সুন্দর। আমি মৃদু হাসি দিয়ে বললাম, তোমার তো সবই সুন্দর। হাসিটা বেশ। হয়েছে হয়েছে। আচ্ছা, পরে কথা হবে। আমি স্যারের ক্যাবিনে ঢুকলাম। স্যার এখনো আসেনি। দেখছি আমার টেবিলে একটা ফাইল। আমি বসে ফাইলটা পড়তে লাগলাম। দেখছি নতুন একটা প্রজেক্টের পেপার। 2টা পেজ পড়া শেষ হতে না হতে কেবিনে স্যার ঢুকলো। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার, কী অবস্থা? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? ভালো। সো ফাইলটা পড়েছো? না স্যার, পুরো পড়িনি, এখন পড়বো। ওকে, জলদি পড়ো। আমাকে পড়তে বলে ল্যান্ডফোন দিয়ে কাকে যেন ডায়াল করলো, কিন্তু কিছু না বলে রেখে দিল। আমার মোটামুটি ভালো করে ফাইলটা পড়া হলো। এরপর দেখি নুরি, স্বামীরা সহ কয়েকজন কেবিনে আসলো। সারা, আমার সামনে চেয়ারে বসে পড়ো। সামিরা, নুরি, তোমরা সারার পাশের দুটো চেয়ারে বসো। আর নাহিদা, তোমরা ওদের পিছে দাঁড়াও। আমি কালকে সবাইকে একটা ফাইল দিচ্ছি। আশা করি ফাইলে রাখা পেপারসগুলো তোমরা ভালো করে পড়েছো। সবাই বলে উঠলো, জি স্যার। দ্যাটস গুড। সো এবার যে নতুন প্রোডাক্টটা লঞ্চ করা হবে, তা আমাদের কোম্পানির জন্য অনেক বড় বেনিফিট আনতে পারে, যদি সেটা প্রপারলি এবং খুব কম সময়ে, কম কষ্টে, কিন্তু অন্তত চাহিদাপূর্ণ হয়, তবে আমরা সাকসেসফুল হতে পারবো। সো সবাই সবার ওপিনিয়ন দাও। স্বামীরা বলল, স্যার, আমরা যদি বাইরের ব্র্যান্ডের মতো টি শার্ট তৈরি করি তো কেমন হবে? স্বামীরা কিছু বলার আগে একটু ভেবে কথা বলো। শীতকালে তুমি মানুষকে টি শার্ট পরবে? হাউ ফানি। এবার একজন বলল, স্যার, আমরা যদি ছেলেদের জন্য ভালো রাবারের সুতোর প্যান্ট তৈরি করি কেমন হবে? মন্দ বলে নেই, কিন্তু এতে অনেক পিচ প্যান্ট তৈরিতে অনেক সময় আর মূল্য বেশি পড়বে, সেই তুলনায় চাহিদা কম পড়বে। এভাবে একে একে সবাই সবার মতবাদ দিল। কারো আইডিয়া ভালো ছিল, কিন্তু মূল্য বেশি। সবশেষে আমি, স্যার তুমি বলো। আর এমন কিছু বলিও না যার জন্য আমার মেজাজ আরও বিগড়ে যায়। আমি ভয়ে ভয়ে বলতে লাগলাম, স্যার, আমাদের উচিত এমন কিছু তৈরি করা ক্রেতাদের চাহিদা বেশি, আর তার কম মূল্যে তাদের আরামদায়ক পণ্য কিনতে পারে। বিক্রেতার প্রথম কাজ ক্রেতাকে আকৃষ্ট করা। এখন মানুষ আরাম খুঁজে। তাই আমরা যদি রুলের তৈরি সোয়েটার
তৈরি করি সব বয়সের নারী, পুরুষ, ছেলে, মেয়ে। তবে আমরা কম সময়ে কম মূল্যে পণ্য সেল করতে সক্ষম হব। এতে ক্রেতা বিক্রেতা উভয়ের লাভ করতে পারবে। এতে আমার প্রজেক্টটা সাকসেসফুল হবে আশা করি। আমার কথা শুনে সবাই নিশ্চুপ। কিছুক্ষণ পর, ওয়াও, হোয়াট এ গ্রেট আইডিয়া সারা, জাস্ট আনবিলিভেবল। স্যার সহ সেখানে উপস্থিত সবাই হাততালি দিচ্ছে। সবাই আমার কথা শুনে হাততালি দিচ্ছে। আমার কিছুটা লজ্জা লাগলো, বেশ ভালো লাগলো। আজ হয়তো অনেক কিছু বুঝছি, কিছুটা হলেও। আমি আমার যোগ্যতার কারণে এই জায়গাটায়। এটা আমার দম্ভ নয়, আত্মতৃপ্তি। স্যারের কথায় আমার ঘোর ভাঙলো। হ্যাঁ স্যার, আমি সত্যি সত্যি তোমার প্রতিভা আর ব্যবসা সম্পর্কিত চতুর্বুদ্ধি দেখে জাস্ট শখ। জানো, সবাইকে আমি কালকে এই প্রজেক্টের ফাইল দিচ্ছি পড়তে, যাতে তারা বুঝে এবং ভালো একটা প্রেজেন্টেশন দিতে পারে, যা সাকসেস অ্যাচিভ করার জন্য হয়। কিন্তু কেউ মনের মতো করতে পারলো না। তুমি মাত্র 15 মিনিট সময়ে এত বিলিয়ন আইডিয়া, জাস্ট আনএরেবল। ফ্রাঙ্কি স্পিকিং, আমি তোমার থেকে টেস্ট নিতে চেয়েছিলাম সবার সামনে। জানতাম না তোমার যোগ্যতা 15 মিনিটে প্রিপারেশনে এত ভালো করে প্রেজেন্ট করবা। আমি চাইলে কালকে তোমাকে ফাইল দিতে পারতাম, কিন্তু এতে তোমার এই তীক্ষ্ণ বুদ্ধির ঝালুয়া সবার সামনে শকিং হয়ে প্রকাশ পেত না। এখন সবাই নিজে দেখছো তোমার অবস্থান এই জায়গায় কেন। আই এম সো প্রাউড অফ ইউ, ইউ ডিড ইট। আই ওয়াজ সো রাইট সিলেক্টেড অফ ইউ অ্যান্ড মাই পিএ বিকজ ইউ ডিজার্ভ দিস পোস্ট। আমি আর সবাই স্যারের কথা শুনে অবাক হচ্ছি। সবার চোখে আজ আমার কিছুটা হলো সম্মান অনুশোচনা দেখতে পাচ্ছি। হয়তো তারা একটু বুঝতে পারছে কারো চেহারা নয়, তার কর্ম দ্বারা তাকে বিবেচনাও করা উচিত। চোখের কোণে এক ফোঁটা জল এসে ঠাঁই নিল, কিন্তু পড়ার নাম নিচ্ছে না। থাক না, সে একটু আমার খুশির সাক্ষী। কংগ্রেস সারা, তুমি জাস্ট ফাটিয়ে দিয়েছো নুরি। একে একে সবাই অভিনন্দন দিয়ে চলে গেল। আমি শুধু দু একবার ঠোঁট নাড়িয়ে ধন্যবাদ জানলাম। এরপর সবাই চলে গেলে স্যার তাদের বলল, খুব শীঘ্রই কাজ শুরু করা হবে। স্যার, আপনাকে কি বলে ধন্যবাদ দিব তা আমার জানা নেই, কিন্তু আজ আপনার কথাগুলোর জন্য আমি সবার চোখের সামনে আমার জন্য সম্মান দেখতে পেয়েছি। তাদেরকে আর হয়তো আমাকে আপনার পিএ ভাবতে সংকোচ হবে না। স্যার, একটা কথা জানো কি, আমরা সবাই অভ্যাসের দাস। ওদের হয়তো দোষ দেওয়া ঠিক হবে না। আমরা যখন বেশি সংখ্যক মানুষ যেই জিনিসটার প্রতি আকৃষ্ট থাকে, মূল্য দেয় বেশি, তখন সব মানুষকে সেই জিনিসটাকে শ্রেষ্ঠ মনে করে, আর তার বিপরীতে জিনিসটার মূল্য থাকা সত্ত্বেও মূল্যহীন হয়ে যায়। তেমনি তো আমার ক্ষেত্রে এর ব্যতিক্রম কিছু হয়নি। যাই হোক, সকলের উচিত নিজেকে সবার সামনে নিজের গুণ, কর্ম, যোগ্যতা তুলে ধরা। কেউ যেচে পরে সম্মান দেয় না, নিজের কর্ম দ্বারা তা অর্জন করতে হয়। আর তোমার মধ্যে তা বিদ্যমান আছে। আজ তুমি তা প্রমাণ করে দিলে। স্যার, আপনি যা বলছেন তা একদম ঠিক। আমার আত্মশক্তি, মনোবল কারো অবহেলা চুপসে যেতে দেয় না। অনেক সময় হয়তো একটু মরিয়া পড়েছিলাম, কিন্তু আমার ফ্যামিলি সাপোর্ট আমাকে আবার শক্ত হতে শিখেছে। কিছু মানুষ কাজ থাকে ছোট করে কথা বলার। তাদের এই ছোট অমানসিকতাকে অস্ত্র হিসেবে কাজে লাগাতে হয় নিজের সম্মানীয় জায়গা তৈরি করার জন্য। আমাদের মনে করা উচিত, আমরা কালো শ্যামলা মানুষের জন্য সাদা চামড়া মানুষের এত কদর। যদি সবাই সাদা হতো তাহলে এমন কোনো কদর হতো না, যেটা মিথ্যের জন্য সত্য এত মূল্যহীন। হ্যাঁ, এনিওয়েজ, মূল কথা, নিজেকে ছোট করো না। দেখো, নিজের যোগ্যতা করতে হবে। কেউ ছোট করতে চাইলেও না পারে। সারা, তুমি যে আইডিয়াটা দিয়েছো সেটা থেকে সুন্দর করে তোমার পিসিতে ফাইল করে সেভ রাখা। আমার আমরা সেই অনুযায়ী প্রেজেন্ট কাজ করব। এখন একটা কফি হলে মন্দ হয় না। এত জ্ঞানী কথা বললাম, আমার মাথা ট্রাফিক জ্যামে গেছে দুষ্টুমি করে। হা হা। স্যার, আপনি অনেক মজা করেন। হোয়াট? স্যার, তুমি কি আমাকে টেস্ট করে দেখছো? তা তো বলিনি, মানে আপনি ফানি স্বভাবের, তাই নাকি? স্যার, কফি। জলদি নিয়ে এসো। ওদের প্রজেক্টের কাজ শুরু হয়ে গেছে প্রায় শেষের দিকে। কয়েক মাস অফিসের সবার সাথে সারার বন্ধুত্ব সুলভ সম্পর্ক হয়ে গেছে। সারা এত বেশি কথা বলে আর স্যারের মাথা ব্যথা ধরায় এখন 3বারের জায়গায় আয়ন 5বার কফি খায়। সারার সাথে খুব ভালো বন্ডিং হয়ে গেছে। এদিকে আঙ্কেল যেন তার জিগরি দোস্ত। প্রতিদিন গল্প, হাসি, তামাশাই চলছে। একে অপরের পছন্দ অপছন্দ ভালো করে জেনে গেছে। জানবে নাইবে গেল দুজনে যে গল্প পাগল। কালকে সারার মা আসবেন, তাই সে আঙ্কেলকে ইনভাইট করেছে। সে তার ধনেপাতা আর সরিষার তেল দিয়ে স্পেশাল মাছের ভর্তা করে খাওয়াবে। আজকে স্যারের কাছে ছুটি চাইবে। অফিসে গিয়ে সোজা প্রজেক্ট ফাইল নিয়ে বসেছি। আজকে সব পেপার ঠিক করে রাখবো। দুদিনের প্রজেক্টের কাজ শেষ হবে, তারপর প্রোডাক্ট লঞ্চের একটা বড় ঝামেলা আছে। কালকে তো আসতে পারবো না। আজকে সব শিডিউল মিটিং টাইম। প্রোডাক্ট লঞ্চের জন্য পার্টিতে কাদের কাদের ইনভাইট করা হবে, তারা ড্রেস আপ থিম কী হবে, আজকে সব লিস্ট করে রাখতে হবে। 1 মিনিটও নষ্ট করলে চলবে না।
চটপট সেরে ফেলি। সারা খুব মনোযোগ দিয়ে পিসির সামনে বসে কাজ করছে। চারিদিকে কী হচ্ছে সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। আয়ন কেবিনে ঠুকে ওঠে, গুড মর্নিং সারা বলে চেয়ারে গিয়ে বসলো, কিন্তু সারার কোনো রেসপন্স নেই। আয়ন চোখ চেয়ারে বসে দেখেছে সারা কাজের ঘরে নিজেকে ডুবাই ফেলছে। উঠে গিয়ে সারার পাশে দাঁড়ালো, আবার বলল, গুড মর্নিং সারা ম্যাম, একটু জোরে টান দিয়ে। গুড মর্নিং স্যার। দাঁড়া হয় একটু, মুখটা বাঁকা করে। ব্যাপার কি তোমার? আর মুখটা এমন আলুর মুখ করছো? স্যার, আজকে আপনার কি হয়েছে এত জোরে আর সুর দিয়ে গুড মর্নিং জানাচ্ছেন? মনে হচ্ছে আমি যেন কানে শুনতে পাই না। অবভিয়াসলি তুমি তো কানেই শুনতে পারো না, চোখেও দেখতে পারো না। আমি কখন এসেছি? আমি এর আগেও একবার গুড মর্নিং বলেছি, শুনেছো? তুমি কি এমন কাজ করছো যে তুমি আর এই জগতে নেই? স্যার, আমি তো প্রোডাক্টের কাজগুলো করছিলাম। কাজে অ্যাক্টিভ থাকা ভালো, কিন্তু এখনও অনেক সময় আছে। আজকে পুরো দিন, কাল পরশু তো আছে, এত কাজের চাপ নেওয়ার কী দরকার? অ্যাকচুয়ালি স্যার, আমি কালকে আসতে পারবো না। আজকে আপনার কাছ থেকে ছুটি চাইবো, যদি দেন তবে আসবো। তাই কালকে কাজগুলো গুছাই নিচ্ছি। তো কালকে কিসের জন্য ছুটি? স্যার, আমার মা আসবেন, আর কালকে আমার ওই বন্ধু আঙ্কেলকে ইনভাইট করছি। ওনাকে আমার হাতে রান্না করে খাওয়াবো। আপনাকে যে ওনার কথা বলি সবসময়। হ্যাঁ, বুঝেছি বুঝেছি। ওনার কথা শোনাইতে শোনাইতে আমার মাথা ব্যথা ওঠায় দেয়। বাবরে, তুমি এত কথা বলতে জানো, আর ওনার এত প্রশংসা করতে জানো। হা হা। স্যার, উনি যে এমনি, আপনি ওনার সাথে কথা বললে বুঝতে পারবেন কত ভালো উনি। হয়েছে হয়েছে। তা কালকে আমাকে 5বার কফি দিবে কে শুনি? স্যার, কালকে তো আমি আসবো না, তাই আপনার মাথা ব্যথা করবে না, 3বার খেলে হবে। আমি জুয়েল ভাইকে বলে দিব আপনাকে কোন কোন সময় কফি দিতে হবে। ওকে, এখন তো কফি খাওয়াও। ওকে স্যার, আনছি। মেয়েটা বড়ই অদ্ভুত, এত কথা কিভাবে বলতে পারে, আর নিজের কাজগুলো একদম পারফেক্টভাবে করে। কাল আসবে না, আজকে সব করে ফেললো। দারুণ দায়িত্বশীল, সব কাজে আবার পারে। স্যার, কফি। আর এত কি বলছে? আঁকা আঁকা? না না, কিছু না। ওকে। আজকে সব কাজ শেষ করে সারা দেরিতে বাড়ি ফিরে। সারাদিন ক্লান্ত শরীর বিছানায় একটু গা এলিয়ে দিতে কখন যে ঘুম বুঝতেই পারে না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নুডলস করে খেয়ে নিল, তারপর ঘরটা ভালো করে গুছাই। একটু পর মা আসেন। মাকে খুব শক্ত করে জড়ায় ধরার পর মা মেয়ে জমে রাখা কত গল্প রান্না করছেন, চুটিয়ে গল্প করছে। গল্প করতে করতে কখন যে রান্নার কাজ শেষ করলো বুঝতেই পারলো না। মা মেয়ে গোসল করে আবার সুন্দর করে গুছিয়ে নিল। এখন তার আঙ্কেলের জন্য অপেক্ষা করছে। মেয়েকে এত খুশি দেখে মায়ের চোখে জল এসে গেছে। চুপ করে শাড়ির আঁচল দিয়ে জলটুকু মুছে ফেললো, কিন্তু সারার কথার মধ্যে এত বিভর ছিল যে সে বুঝতেই পারলো না। সারা যখন কথা বলতে থাকে তখন আশেপাশের কোনো কিছুই তাকে আকৃষ্ট করতে পারে না। সেই সময়টা সে সম্পূর্ণ তার একার। একটু পর আঙ্কেল আসলো, মায়ের সাথে পরিচয় করে দিল। তারপর তিনজনে গল্পের আসর জমিয়ে ফেলেছে, খাচ্ছে আর গল্প হাসি চলছে। সারার মা অবাক দৃষ্টিতে তাদেরকে দেখছেন। জানেন না তিনি রক্তের সম্পর্কে থেকে বড় এক সম্পর্ক আত্মার। জানেন আঙ্কেল, এখন আমার একটুও মনে হয় না আমার গায়ের রং শ্যামলা। এটা কমতির কারণ নিয়ে আমার এখন কোনো মাথা ব্যথা নেই। হা হা, ফাজিল মা। আঙ্কেল, আর একটা কথা, আপনি বলেছিলেন না একদিন সবার চিন্তা বদলে যাবে, কিন্তু কেমনে বদলাবে? সমাজের বড় স্থানের মানুষগুলোই তো শোকের রং কালো দিছে, ওরাই আবার নতুন প্রজন্মের চিন্তাভাবনা জ্ঞাপন করবে। সবাই কনফিউজড বান্দা। হা হা। আঙ্কেল ছাড়ার কথা শুনছে, এবার কোনো রিয়াক্ট করলো না। আসলেই তো, দুষ্টুমি করে বললেও কথাটা অনেক ভাবনার। আমরা সাধারণ শোক বা কষ্টের প্রতীক হিসেবে কালো রঙের কাপড় ব্যবহার করি। কই, কখনো তো সুখের মুহূর্তগুলো কালো রঙের আলোড়ন করি না। আঙ্কেল, কি ভাবছেন? আমার মাছ ভর্তাটা কেমন হয়েছে মামুনি? কিছু স্বাদের প্রশংসা মুখে বলে বোঝানো যায় না, সব খেয়ে শেষ করে তবেই বুঝবো। হা হা, পেটুক আঙ্কেল আমার। ওরা গল্প হাসি তামাশা করে খাওয়ার পর্ব শেষ করলো। সারা তাড়াতাড়ি তরকারিগুলো এত ভালো রান্না করেছে যে আঙ্কেল ভাতের তুলনায় তরকারি পরিমাণ বেশি খেয়ে ফেললো। হাত মুছতে মুছতে, মামুনি তুমি আর কিছু খাওয়াবা না? হ্যাঁ আঙ্কেল, খাওয়া তো আপনার জন্য পায়েস আর মাংস পিঠে বানিয়েছি, কিন্তু এখন সেগুলো খেতে দিব না। আপনি যখন যাবেন তখন দিব। এখন শুধু আমরা গল্প করবো। ওকে আমার জাহাপনা, যা যা। আচ্ছা, চলেন বা আসি। আঙ্কেল, আপনাকে কোল্ড ড্রিঙ্কস দিয়ে ভালো লাগবে। মামুনি, দিলে তো ভালোই হয়। যা খাওয়ালেন। মামুনি, তোমার মা কি কথা বলতে পারে না নাকি? তা হবে কেন? আমি কথা বলতে পারি, কিন্তু আপনাদের মাঝে কথা বলা অনেক মুশকিল। আপনারা কথা বলে সেখানে তৃতীয় ব্যক্তির কি কথা বলার সুযোগ থাকে? হা, তা হয়তো আপনি ঠিক বলছেন। আঙ্কেল, আমি দোকায় 200, মামুনি দোকায়। আঙ্কেল বলে না একাই 100, আমরা তো দুজনে তাই দোকাই। হ্যাঁ হ্যাঁ, আমার বিলিয়ন মামুনিটা। আবার গল্প হাসি তামাশায় বিকেল গড়িয়ে গেল। সারা আঙ্কেলকে পায়েস আর পিঠা খেতে দিল। মামুনি, পায়েসটা অসাধারণ হয়েছে। কে রান্না করেছে গো বুঝি? না আঙ্কেল, মা রান্না করছে। মায়ের হাতে পায়েস আর রান্না কেউ পারে না। পিঠেটাও লাজবাব মজার।
ওটা সারা বানিয়েছে, ও খুব ভালো পিঠে বানাতে পারে। মামুনি চলো তুমি আমার সাথে, সারা জীবন আমার মামুনির হাতে রান্না খেতে চাই। খাওয়াবো না মামুনি? হ্যাঁ আঙ্কেল, অবশ্যই খাওয়াবো। যখনই খেতে চাইবেন, মন চাইবে, তখনই আমাকে বলবেন। মামুনি আমার সবসময় তোমার হাতে রান্না চাই আঙ্কেল। মামুনি আঙ্কেল যখন খান তারপর বলবো। মামুনি আর খেতে পারবো না, তোমার হাতটা এদিকে দাও। সারা হাতটা বাড়াই দিল। আঙ্কেল একটা ছোট্ট ব্যাগ থেকে একটা বক্স বের করে দিল। আঙ্কেল এটা কি? খুলেই দেখো, দেখতে পারবে। ও আঙ্কেল, অনেক সুন্দর দুটো চুড়ি, দেখে মনে হচ্ছে অনেক পুরনোকার চুড়ি। ওগুলো আমার মায়ের। মা যখন নতুন বউ হয়ে এসেছেন তখন আমার দাদি মাকে ওগুলো দিছেন। মা সেগুলো খুব যত্ন করে রেখেছেন। যখন বাবুই জন্ম ছিল তখন মা তোমার আন্টির হাতে চুড়িগুলো দিয়ে বলেন, এগুলো বাবুইয়ের বউকে দেবো। বাবুই মানে আমার ছেলে। তাহলে তো চুড়িগুলো তো তার বউকে দিতে বলেছেন, আপনি আমাকে দিলেন? তোমাকে দিলে। কারণ মা এটাও বলেছেন, বাবুয়ের বউ যদি এই চুরি পাওয়ার যোগ্য হয় তবেই তাকে দিবে। আর মামুনি আমার বাবুয়ের বউ যোগ্য মেয়ে আর পরিবারের যোগ্য বউ, তুমি ছাড়া অন্য কেউ হতে পারে না। আমি অনেক মেয়ে দেখেছি, অনেক উচ্চ পরিবার, সুদর্শন, কিন্তু সবার মাঝে মনের মধ্যে যে ভালোবাসার মায়ের প্রাণ থাকে তা পাইনি। তোমাকে যেদিন প্রথম দেখি, তোমার সাথে কথা বলে বুঝছিলাম, তখনই বুঝতে পেরেছিলাম আল্লাহ আমার বাবুয়ের জন্য তোমাকে হয়তো রেখেছেন, যার জন্য কোনো মেয়ে পছন্দ হয় না। আর দেখো, তোমার কাজের উদ্দেশ্য করে হলো এখানে পাঠিয়েছেন, আবার আমার সাথে বন্ধুত্ব করে দিয়েছেন। তুই কি হবি আমার মামুনি, আমার বাবুইয়ের বউ? আমার মায়ের মতো আমাকে আগলে রাখবি বুড়িমা? এত যত্ন করে আমাকে রান্না করে খাওয়াবি? সারার মা সারা নির্বাক শ্রোতার মতো শুনছে, কিন্তু কিছুই বলছে না। সারার আঙ্কেল, আমি কি আপনার ছেলের সাথে কথা বলতে পারি? সে কি সারাকে কই দেখছে? হ্যাঁ অবশ্যই। আমার ছেলে বলছি না, আমার বাবুইয়ের মতো ছেলে পাওয়া মুশকিল। আমি নিজেই মাঝে মাঝে অবাক হয়ে যাই, এই জন্মের ছেলে হয়ে বাবা মার প্রিয় আর তার কাছে এত প্রিয়, সবার এত খেয়াল রাখে, কখনো কাউকে অসম্মান করে কথা বলে না। আর মামুনিকে দেখার প্রয়োজন নেই। আমি নিজেই বলে দিচ্ছি, আমি যেন তার জন্য মেয়ে দেখি। ওর বিশ্বাস আমি যেই মেয়ে তার জন্য পছন্দ করব, তার সব থেকে ভালো হবে। বাবা, যদি এমন হয় নিশ্চয়ই ভালো ছেলে হবে, কারণ পরিবার থেকে মানুষ নৈতিক শিক্ষা পায়। আপনার আপত্তি না থাকলে আমি কালকে যাব। মা অবশ্যই। মামুনি তুমি কি চাও না আমার মা হবে না? মা যা ভালো বুঝবে তাই হবে, আমিও চাই আমার আঙ্কেল মামুনির হাতে যা সবসময় গল্প করতে পারি। দুষ্টু মেয়ে, এখন চুড়িগুলি পরে ফেলো। আমি জানি তোমার মায়ের বাবুইকে অনেক পছন্দ হবে। আগামী সপ্তাহে বিয়ের ব্যবস্থা করা হবে ঢাকায়। তোমার চাচা চাচি আর যাদের বিয়েতে আসতে বলবে বলেন, আমি সবার থাকা খাওয়ার বিয়ের সব আয়োজন করে নেব। দয়া করে এসব নিয়ে চিন্তা করবেন না। সারা চুড়িগুলো পরে নিল। কালকে ওর মা ছেলেকে দেখতে যাবে। সব আলোচনা শেষে আঙ্কেল বিদায় নিল। মা মেয়ে সব কাজ গোছায়। রাতে খেয়ে দিয়ে গল্প গুজব করে ঘুমিয়ে পড়লো। সকালে নাস্তা করে সারা অফিসে চলে গেল। সবার আগে করিম নিতে আসবেন। অফিসে গিয়ে রুটিন মাফিক সে কাজ। একটু পর আয়ান আসলো। গুড মর্নিং স্যার, হাউ আর ইউ? গুড মর্নিং, আই এম ফাইন, অ্যান্ড ইউ? আলহামদুলিল্লাহ, সব মোটামুটি। সব কাজ শেষ করে কালকে সব মাল প্যাকিং করা হবে। পরশু প্রোডাক্ট লঞ্চের পার্টি অর্গানাইজ করা হবে। আপনি কি বলেন স্যার? এত তাড়াতাড়ি কমপ্লিট করলে কী করে? আর যা শিডিউল করেছো সেই অনুসারে কাজ। আর শোনো, কিছু বাইরের ক্লায়েন্টের অ্যাড্রেস দিব, তুমি তাদের ইনভিটেশন মেল করে দিও। ওকে স্যার, ডোন্ট ওয়ারি। স্যার, আমাদের পার্টির ড্রেস আপ থিম যদি আমাদের ট্র্যাডিশনাল ড্রেসের কেমন মেন আমাদের কালচার এর বাইরে ক্লায়েন্টের সামনে প্রেজেন্ট করি তবে কেমন হয়? গ্র্যাজুয়ালি পার্টিতে সবাই ওয়েস্টার্ন কাপড় পরে আসে। আমাদের সংস্কৃতি কী তা ওরা জানে না, তা দেখতেই পারবে না। আপনি যদি পারমিশন দেন তাহলে আমি মেয়েদের শাড়ি আর ছেলেদের জন্য পাঞ্জাবি। ওয়াও সারা, আমি তোমার ক্রিয়েটিভিটি দেখে অবাক হই। এরকম চিন্তা ভাবনা কীভাবে ক্রিয়েট করো? এর থেকে এক্সিলেন্ট থিম কিছুই হবে না। সো ইমপ্রেস অন ইউ। বাই দ্য ওয়ে, তোমার কালকের দিন কেমন কাটলো? স্যার জাস্ট অসম কাটছে। এরপর শুরু হলো তার ননস্টপ বকবক। ওর যে বিয়ে ঠিক হয়েছে সেটাও বলল, ওর আঙ্কেলের ছেলের সাথে। বিয়ের কথা শুনে আয়ানের কেন জানি মেজাজ বিগড়ে গেলো। জাস্ট কিপ শাট অফ ইয়োর মাউথ, জোর গলায়। ইউ আর জাস্ট এ হেডেক। কেউ এত কথা কিভাবে বলতে পারে? পুরো মাথা ধরাই দাও। তোমাকে জাস্ট একটা প্রশ্ন করছে আর তুমি পুরো ইতিহাস বলা শুরু করছো। এসব কে তোমার কাছ থেকে জানতে চাইছে? বিয়ে হবে বলে এত নাচানাচার কী আছে? কাজ রেখে আমার এখন আর বিয়ের গল্প শুনতে হবে? বাচাল মেয়ে একটা। আয়ন এমন অড বিহেভিয়ার দেখে সারা অনেক অবাক, কারণ এর আগেও ও এর থেকে বেশি কথা বলেছে। তখন তো এমন করেনি, আজ কেন করলো? হয়তো আজ বেশি কথা বলছে তাই। আই এম এক্সট্রিমলি সরি, নেক্সট টাইম এমন হবে না বলে কাজে ব্যস্ত হয়ে পড়লো। একটু পর আয়ান একটা কল আসলো, রিসিভ করে আসছি বলে কেবিন থেকে বের হয়ে গেলো। 3-4 ঘন্টা পর আবার আসলো। সারা নিজের মতো কাজ করছে আর সময় মতো কফি দিচ্ছে। দুজনে কাজের কথা ছাড়া এক্সট্রা কোনো কথা বলেনি। অফিস শেষ করে সারা চলে যায়। সারা অফিস শেষ করে বাসায় গিয়ে শুয়ে পড়লো। ওর মা জিজ্ঞাসা করলো আজকে কেমন কাটলো। ভালোই বলে এড়িয়ে গেল। বলল আঙ্কেলের বাসায় কি গিয়ে হলো?
জানিস মা, তোর আঙ্কেলের বাবুই সম্পর্কে যা বলেছে তার থেকে বাবুই হাজার গুণ ভালো। মা, তুমি বাবুই বলছো? ওনার কি কোনো নাম নেই? এত জানি না মা, আমি তো বাবুই বলেই কথা বলছি। এত সুন্দর করে আমার সাথে কথা বলছে, আমার তো খুব ভালো লেগেছে। তোর জন্য এর থেকে ভালো ছেলে আর কেউ হবে না, আমি পাকা কথা বলে এসেছি। তো চাচা চাচিকেও জানিয়ে দিছি, ওরা 2-1 দিনের মধ্যে আসবে। ওকে মা, তোমরা খুশিতে আমার খুশি। মা শোনো, আমি কালকে থেকে এই 2 দিন একটু ব্যস্ত থাকবো, অফিসের প্রোডাক্ট লঞ্চের পার্টি, আমাকে সব দেখাশুনো করতে হবে। আচ্ছা, তুই এসব নিয়ে ভাবিস না, আমি সব ম্যানেজ করে নিব। আর তোর স্যারের কাছে ছুটি নিস, আর তোর বসও সব কলিগদেরকে বিয়ের ইনভাইট করিস। মা, আমাকে 1 কাপ চা খাও তো, মাথাটা খুব ধরেছে। তুই রেস্ট নে, আমি নিয়ে আসি। ওকে। স্যার কেন এমন বিহেভ করলো? আগে তো এমন করেনি। যাই হোক, আর বেশি কথা বলবো না। পরদিন অফিসে গিয়ে পার্টির সব আয়োজন শেষ করে। এর মধ্যে আয়ান আর সারা কাজের কথা ছাড়া একটাও বাড়তি কথা বলেনি। আয়ান সারার চুপ থাকা আর ভালো লাগছে না। আবার নিজেই নিজেকে প্রশ্ন করছে, আমি কালকে সারার বিয়ের কথা শুনে এমন আচরণ করলাম কেন? কেন জানি কথাটা আমার কাটার মতো অসুস্থ লাগেছে। এরকম করে আজকে দিনটা গেল। এদিকে সারার বিয়ের আয়োজন চলছে। আজকে সন্ধ্যার পার্টি অফিসে সবাই থিম অনুযায়ী শাড়ি পাঞ্জাবি পরে এসছে। সারা রানী গোলাপি রঙের একটা শাড়ি, কানে ঝুমকো, আর চোখে গাঢ় করে কাজল দিচ্ছে, আর ঠোঁটে হালকা লিপস্টিক। সব মিলে অসাধারণ লাগছে। আর হাতে আঙ্কেলের দেওয়া চুড়ি দুটো মনে হচ্ছে বিয়ের সুবাস সারা চারিদিকে ছড়িয়ে রোডও করছে। সারা সুন্দরভাবে সব কিছু মেনটেন করছে। আর আয়ন একটু দেরিতে আসতে দেখে সারা সব ক্লায়েন্টদেরকে পারফেক্টলি অ্যাটেন্ড করছে। আয়ান সারার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছে, মনে মনে ভাবছে, আগে তো আমি সারার দিকে এমন দৃষ্টিতে তাকাইনি, সারাকে এত মায়াবিনী হিসেবে আবিষ্কার করিনি। শ্যামবর্ণ মানুষের হয়তো অনেক মায়াবী হয়, যেমনটা আমার দাদি ছিল। সেই হাবভাব, আত্মবিশ্বাস, আত্মশক্তি, সব যেন সারার মধ্যে দাদির বহিঃপ্রকাশ। সারা হাত নাড়ায় নাড়ায় কি জানি বুলাচ্ছে। আয়নের চোখ সারার হাতের চুড়িগুলোর উপর পড়লো। তার চোখ কপালে উঠলো। ও তাড়াতাড়ি সারার কাছে গেল, কিন্তু কিভাবে জিজ্ঞাসা করবে চুড়িগুলো কোথায় পেল? ও কি নিজে বানিয়ে নিয়েছে? কিন্তু ও আগের ডিজাইনের চুড়ি এখন কেন বানাবে? আর কে বা ওকে চুড়িগুলো দিল? এই চুড়ি দুটো যে হুবহু আমার দাদি আমাকে কতবার দেখাইছে, আর বলেছে, দাদু ভাই এই চুড়ি দুটো তোর বউয়ের জন্য। স্যার, স্যার, হ্যাঁ স্যার। স্যার বলো। স্যার, আপনাকে কখন থেকে ডাকছি, আপনি এত কি ভাবছেন? আমাদের এখন প্রোডাক্ট লঞ্চ করা উচিত। থাক, পার্টি শেষ, স্যারাকে জিজ্ঞাসা করব। সুন্দরভাবে প্রোডাক্ট লঞ্চ করে পার্টি শেষ হলো। যেমন করে চেয়েছে তার থেকে বেশি ভালো করেই হলো। সবাই অনেক খুশি। অনেক ক্লায়েন্টদের সাথে বড় বড় কন্ট্রাক্ট সাইন করছে। অলমোস্ট সবাই চলে এসেছে। সারা আয়ানকে সব পেপারস বুঝিয়ে করে দিচ্ছে, কিন্তু আয়ান আজ কি হয়েছে নিজেও জানে না। সারার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর কাজল চোখে যেন নিজেকে হারিয়ে ফেলছে। স্যার, কি দেখছেন? না, কিছু না। ওকে, আজকে আসি, সব কমপ্লিট। সারা বলেই চলে যাচ্ছিল, পিছন থেকে আয়ান সারার হাত টেনে ধরছে। সারা, একটু দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। এমনি আয়ান ওকে আজকে এভাবে দেখছে, ওর অস্বস্তি তার উপর আয়ানের হাত ধরাতে চমকে গেল, আর পিছে তাকায় নিজের হাত চালানোর চেষ্টা করলো। আয়ান ছেড়ে দিল। সরি সারা, আমার হাত ধরাটা ঠিক হয়নি, প্লিজ ডোন্ট মাইন্ড। ওকে। কি যেন কথা আছে। আচ্ছা, তোমার হাতে চুড়িগুলো দেখে তো মনে হচ্ছে অনেক ট্র্যাডিশনাল। তা চুড়িগুলো কি তোমার মায়ের নাকি দাদির? বেশ সুন্দর। স্যার, এই চুড়ি দুটো আমার আঙ্কেল দিছে, মানে হবু শ্বশুর বাবা। আর এগুলো নাকি ওনার মায়ের। ও আচ্ছা। ছাড়া, চলো তোমাকে ড্রপ করে দিই, অনেক লেট হয়ে গেছে। থ্যাংক ইউ স্যার, আমি একা যেতে পারবো, আপনাকে কষ্ট করার কী দরকার? কী যে বলো না, তোমার জন্য প্রোডাক্টটা এত সাকসেসফুল হলো, আমাদের কোম্পানি এত বেনিফিট হলে তোমাকে ড্রপ করতে পারবো না? তা কী করে হয়? রাস্তাঘাটের অবস্থা ভালো না, তার উপর তুমি মনে হয় আমা আমা কি বলতে চাইছেন? আমার পিএ, এটুকুতেই করতে পারি। চলো আর কথা বাড়িয়ে না। আয়ান ড্রাইভ করছে, আর তার পাশে সারা বসছে। আয়ান আর চোখে দেখছে মাঝে মাঝে সারাকে। আয়ন ড্রাইভ করছে আর সারাকে প্রশ্ন করছে কি পছন্দ না পছন্দ, ওর ভালো লাগা খারাপ লাগা সব টুকটাক। সারা শুধু উত্তর দিচ্ছে, এর বাইরে কোনো কথা বলছে না। এমনি ওর অস্বস্তি লাগছে আয়নের দিকে আজ কেমন করে তাকাচ্ছে, তার উপর এসব প্রশ্ন। কিছুক্ষণের মধ্যে সারা বাড়িতে প্রবেশ করলো। স্যার, সামনে দাঁড়ান, আমার বাসায় এসে পড়ছি। এত তাড়াতাড়ি এসে পড়লাম? তাড়াতাড়ি কই, আবার 1 ঘন্টার পথ আপনার সাথে তাড়াতাড়ি লাগছে? ও সরি, আমি বুঝতেই পারিনি তোমার সাথে কথা বলতে। সেটাই। ওকে স্যার, আসি গাড়ি থেকে নামতে নামতে। ওকে, কালকে অফিস আসবে না? জি স্যার, আসবো কালকে। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সারা বাসায় গিয়ে দেখছি ও চাচা চাচি এসছে। চাচা চাচিকে জোড়াই ধরে অনেক দিনের দেখা আকুতি তৃপ্তি পূরণ মেটালো। তারা সারার মায়ের কাছে ছেলের সম্পর্কে জেনে অনেক ভালো লেগেছে। অবশেষে সারার ভাগ্যে এত ভালো জুটছে। আসলেই সারা ভাগ্যবতী। আয়ান বর্ষাটা ফিরছে, গাড়ি বাসায় ফিরে গ্যারেজের উপর দাঁড় করলো। দরজায় কলিং বেল বাজলো। ওর মা দরজা খুলে দিল। কিরে বাবুই, আজকে তোর লঞ্চ পার্টি কেমন হলো? তা তোর মুখ দেখে বেশ বুঝতে পারছি সব ভালো না হলে খুব ভালো হয়েছে। ঠিক ভাবছো, আমার মাদার বাংলা। তুমি যে কিনা, তোমাকে না বললেই তো সব বুঝে যায়। কেমন
মা, আমি যে তোমার মাই তো। হুম। দাঁড়ায় ধরে, তো তোমার ফাদার বাংলা কই, দেখতে পাচ্ছি না তো। উনি তো তার বাবুই বিয়ের আয়োজন নিয়ে মহাব্যস্ত। বাবুই, তোর বাবাকে এত খুশি আমি শেষ তার জন্মদিনে দেখেছি। তোর বিয়ে নিয়ে যে এত খুশি, যে খুশি রাখার সে জায়গা পাচ্ছেন। হা হা। তা তো ঠিক। বাবুই, তুই যে আমার ছেলে, আমার খুব গর্ব হয়। তোর বাবা তোর জন্য তার পছন্দের মেয়ে ঠিক করছে, আর তুই না দেখে রাজি হয়ে গেলি। এমনকি একবার জিজ্ঞাসা করলি না যে মেয়েটা কেমন। মা, আমি নিজের থেকে বাবার পছন্দ করা জিনিস বেশি পছন্দ করি, আর সেগুলি সবসময় পৃথিবীর শ্রেষ্ঠ হয়। আমার পছন্দ যাকে বাবা আমার জন্য পছন্দ করেছে, সেও সবার থেকে শ্রেষ্ঠ হবে। আমার বাবুইটা এত ভালো যে বাবা মার সব কিছুই শ্রেষ্ঠ। আচ্ছা মা, আমি ফ্রেশ হই। আচ্ছা। আয়ন ফ্রেশ হয়ে তার বাবার ঘরে গেল। তিনি কারোর সাথে যেন কথা বলছেন না, কথা শেষে মোবাইলটা রেখে দিল। বাবা, বাবাই আয় আয়, আমার কাছে বস। আচ্ছা বাবা, তুমি যেই মেয়েটাকে আমার জন্য পছন্দ করেছো, তার নাম মামুনি ছাড়া কি? হুম আজকে তো বলবো, কারণ এতদিন আমি ইচ্ছে করেই বলিনি, যাতে তুই তার গুণগুলো দেখতে পারিস। আর আমার মনে হয় তুই তা আন্দাজ করতে পারছিস, এটাও আন্দাজ করতে পারছিস যে আমি কার সাথে কথা বলছি। বাবা সারা অবাক স্বরে। হুম আমার সারা মামুনি। বাবা, তুমি আগে কেন বলনি? আর তুমি সবসময় ওর কথা আমাকে শোনাই দাও, কখনো তো ওর নামটা কেন বলনি? আমার মনে হয় সারাও জানে না তুমি আমার বাবা, আর তুমি ওকে আমার মনে হয় সারাও জানে না তুমি আমার বাবা, আর তুমি ওকে প্রতিদিন লিভ দিতা কেন বলোনি? ওই অফিসটা তোমার ইচ্ছে করে বলিনি, আর করিমকেও বলতে নিষেধ করেছি। বাবুই, তোর তো সারাকে পছন্দ হচ্ছে। বাবা, তোমার পছন্দ কোনো খারাপ হতে পারে? আর সেটা তো তোমার মামুনি। কার এত বড় সাহস আছে তাকে অপছন্দ করা? বাবু, আমি কেন জানি না কিছু গন্ধ পাচ্ছি দুষ্টুম করে। বাবা একটু মুচকে সে। ওরে আমার বাবুই, এখন যা মামুনিকে কল কর, বল কালকে যেন অফিসে না আসে। তুই ছুটি দিয়ে দিয়েছিস। ওকে বাবা। শোনো বাবা, তুমি সারাকে বিয়ের আগে বলিও না যে আমি তোমার বাবুই। আচ্ছা, যা বলবো না। আয়ান সারাকে কল করে বলল যে তাকে বিয়ের জন্য 1 সপ্তাহ ছুটি দেওয়া হয়েছে, তাকে আর কালকে আসতে হবে না। সারা রাজি হয়ে গেল। হাজার হলো বিয়ের বাড়ি কিছু কাজ করলে অনেকে। আয়ানকে বিয়ের দাওয়াত করালো। ও তো মুখ চিপে হাসছে, আর আসবে বলে কল কেটে দিল। সারা তার সব কলিগকে কল করে বলল সবাই যেন তার বিয়েতে আসে। বিয়ে তোড়জোড় চলছে, গায়ে হলুদের পর্ব বেশ ভালো। সারার গায়ে হলুদে কলিগ সহ আয়ানও আসছে। সবাই আয়ানকে পাঞ্জাবি পরতে দেখে অবাক। সারা বেশিক্ষণ একটা, কিন্তু কেউ কিছু বলছে না। যারা আয়ানকে ওর মা চাচির সাথে পরিচয় করে দিচ্ছে, কিন্তু আয়ানের সাথে ওরা কথা বলছে আর মিটমিট করে হাসছে। বেশ অড লাগছে ব্যাপারটা। আগেই আয়ান তাদের বলছে যেন সারা জানতে না পারে আয়ান বাবুই, তাই তারা হাসছে। আয়ান সারার মুখে তার হাতের আলতো করে হলুদ ছুঁয়ে দিয়ে কিছুক্ষণ তাকায়। সারা তা বুঝতে পারে ও অন্যদিকে তাকায়। আয়ান দেখে মুচকি একটা হাসি দিয়ে চলে যায়। হলুদ শেষ। আজকে সারা আর আয়নের বিয়ে। একটা বড় কমিউনিটি সেন্টারে বিয়ে জাঁকজমক করে বিয়েটা হয়েছে, কিন্তু বেশি মানুষ ছিল না। সারা পরিবার আর কলিগ, আয়নের কিছু আত্মীয় স্বজন আর ওর পরিবার। শেষমেশ বিয়েটা খুব ভালোভাবে হয়ে গেল। পরে কলিগটা বরকে দেখে সাংঘাতিক শক্ত হয়েছিল, কিন্তু কেউ সারাকে বলল না যে বরকে আয়ান মানা করছে। বিদায় পর্ব শেষে সারা আয়ানকে বাসায় নিয়ে যাওয়া হলো। তাকে অসাধারণভাবে বরণ করা হয়েছে। সারা নিজেকে পৃথিবীর সেরা ভাগ্যবতী খেতাব দিচ্ছে। আসলে ও অনেকেই ভাগ্যবতী। এই শ্যাম রঙের এত কদরভাবে কখনো কল্পনা করতে পারেনি। শুধু একটা কমতি, এখনও তার বরের চেহারা দেখা কপালে জুটল না। ওর খুব দেখতে ইচ্ছে করছে তার আঙ্কেল বাবুই দেখতে, যে না দেখেই তাকে বিয়ে করছে। তার অঙ্গনে এসে তার এত মর্যাদা, এত ভালোবাসা। একবার সেই মানুষটার চেহারা দেখার জন্য বড়ই আকুতি কাজ করছে। সারার বরণ শেষে ওকে আয়নের রুমে নিয়ে যাওয়া হলো। যাওয়ার প্রায় 1 ঘন্টা পর একটা পিচ্ছি সারা রাতে একটা ধরে নিয়ে যাচ্ছে আর বলছে, আমার বাবুইয়ের বউ, চলো, তোমাকে আমার বাবুই ছাদে নিয়ে যেতে বলছে। তুমি কি হও তোমার বাবুই? আমি বাবুইয়ের বড় আপি হই, চলো তো। তাই বুঝি, আচ্ছা চলো। সারাকে ছাদে নিয়ে গেল পিচ্ছিটা। সারা পা টিপে টিপে সামনে গেল। দেখছে ছাদের রেলিং ধরে আকাশের পানে তার আঙ্কেলের বাবুই চাঁদ দেখছে। কি বলছে ডাকবে বুঝতে পারছে না। 5 মিনিট পর সারা মুখ খুললো। আঙ্কেলের বাবুই শুনছেন? আয়ন চট করে সারার দিকে মুখ করে তাকালো। আয়নের মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে। সারা আয়নকে দেখে 2 পা পিছিয়ে গেল। স্যার, আপনি অনেক বড় শখ খেলেন। স্যার আয়ানকে দেখে হাই ভোল্টেজের শখ খেলো। কোনো কিছুতে কেন ক্যালকুলেশন মিলাতে পারছে না যে আয়ানে এই তার আঙ্কেলের ভাবে। খুব বেশি সারপ্রাইজড হয়ে গেছে। আসলে মানুষ কখনো ভাবতে পারে না তার জীবন সঙ্গীকে আল্লাহ তার জন্য নির্ধারণ করে রেখেছে। চোখের সামনে অনেক সময় থাকা সত্ত্বেও চেনা যায় না। আল্লাহর লীলা বোঝা যায়। সারা মনে হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মাথাটা কেন জানি না ফ্যানের পাখার মতো ঘুরপাক খাচ্ছে। মাটিতে পা রাখা দুষ্কর হয়ে যাচ্ছে। আয়ান তার জীবনসঙ্গীকে আগের থেকে জানতো। আমি আঙ্কেলের মামুনি, আর আমি যে ওনার স্ত্রী হব জানা সত্ত্বেও আমাকে বিয়ে করতে রাজি হলো। যিনি চাইলে স্বামীর থেকে বেশি সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারতো। যে কোনো কমতি নেই, নেই সৌন্দর্যের, নেই যোগ্যতা, নেই মনুষ্যত্বের, নেই টাকা পয়সা। তাহলে কেন আমাকে বিয়ে করলো? আঙ্কেল আমাকে পছন্দ করেছে, তাই কি
এমন ছেলে আছে যার বাবার মার পছন্দটা এত মূল্যবান। আল্লাহ আমার ভাগ্য এত ভালো করেছেন যে আয়ানের মতো ছেলেকে জীবনসঙ্গী পেয়েছি। সারা দু চোখে পানি ছলছল করছে। এটা দুঃখের নয়, সুখের। আল্লাহর কাছে বারবার ফরিয়াদ করছে, ইচ্ছে করছে, আল্লাহ আমার মতো অবহেলিত মেয়ের জীবনে আয়ানের মতো চিন্তাধারা আর মন মানসিকতার মানুষকে জীবনসঙ্গী হিসেবে দিও, যাতে যোগ্যতা আর গুণ দেখে মানুষ বিবেচনা করে। আর সবাইকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিও। নিজের প্রতিভা দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করা আত্মশক্তি দিও, যাতে কেউ নিন্দা করে আর আগে 10 বার ভাবে যে অবস্থার মানুষকে নিন্দা করছে। সারা কেমন যেন শুকুরিয়া প্রশ্ন মনে মনে যাচ্ছে আর ফুটফুটে কথা বলা হারিয়ে ফেলছে। তাও অনেক প্রচেষ্টা করা। স্যার আপনি বাবুই চোখের জল চাপা যায়। সারা তুমি কাঁদছো কেন? প্লিজ রিল্যাক্স। আমি জানতাম না তুমি বাবার মামুনি। আমি পরশু জেনেছি আর সবাইকে বলতে নিষেধ করেছি তোমাকে না বলতে। আমি দেখতে চেয়েছিলাম আমাকে দেখার পর তোমার রিয়েক্ট কী হয়। সত্যি বলছি জানো, তোমাকে কাঁদাতে চাইনি। বিয়ের আগে বলা উচিত ছিল তোমার পছন্দের একটা ব্যাপার আছে। সারা আয়নের কথা শুনে আরও অবাক হয়। নিজেকে এত ভাগ্যবতী বললে এখন কম মনে হচ্ছে। আয়ান তার পছন্দ নিয়ে ভাবছে। সারা এবার জোরে কেঁদে দিল। আয়ান দৌড়ে এসে সারার কাছে আসলো আর বলতে লাগলো, প্লিজ এভাবে কাঁদো না সারা, আমি কল্পনা করিনি আপনি বাবার বাবুই। আজকে পৃথিবীর আমাকে তোমার বর হিসেবে মানতে খারাপ নয়, বরং খুশি হচ্ছে স্বস্তির সুরে। কেঁদে দিয়ে দুজনের জীবনে ঘটে যাওয়া ভালো মন্দ সব কথা দুজনে শেয়ার করতে লাগলো। ভালো লাগা, মন্দ লাগা, মজার ঘটনা, ইচ্ছেগুলো দুজনের কথার করে চারিদিকে গম গম পড়ছে, যেন দুজনে বরকনে নেয়। গল্পের আসলে দুই বক্তা তাদের গল্প শোনাচ্ছে। দুজনে গল্প করতে করতে কখন ছাদের রেলিং ধরে একদম পাশাপাশি আসছে, আকাশ পানে যাচ্ছে বুঝতেই পারছেন। সারা একটা কথা বলবো? প্লিজ এখন আমাকে স্যার বলিও না, আয়ান বলে ডাকিও। স্যার শুনে বারবার মনে হচ্ছে আমি অফিসে আর পিএ সাথে কথা বলছি। আমার বউ না তুমি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপনাকে আর স্যার বলার চেষ্টা করব না। সারা তোমার বিয়ে হয়েছে বলে তোমার জব কিন্তু ছাড়তে পারবে না। তোমার জীবনে নিজের প্রতিভা বিকাশ করার অনেক সময় আছে। তোমাকে দেখে বাকি সবাই অনুপ্রেরণা পাবে, তুমি পিএ হয়ে থাকবে অবশ্যই। বা আমার সাথে সময় কাটাবে, শুধু বেস্ট পিএ নয়, বেস্ট বৌমা হতে হবে। আমি জানি তুমি পারবে। দুজনে কথা বলতে বলতে প্রায় রাত গড়িয়ে পড়ছে। দুজনে খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে। স্বামী স্ত্রীর সম্পর্কটা খুব অদ্ভুত করে আল্লাহ করেছেন। মুহূর্তেই যেন ভালোবাসা আল্লাহ দুজনের মনে জন্ম দিয়েছে, যে ভালোবাসা বছর বছর ধরে প্রেমের আবদ্ধে থাকলে আবদ্ধ হয় না। সারা তোমার হাতটা একটু ধরি। সারা মাথা নাড়ে সায় দিল। হাত ধরে সকালে আলোয় বিচরণ ঘটলো। দুজনে নিচে চলে গেল। কিছুক্ষণ ঘুমানোর পর উঠে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে। আয়নের বাবা সোফায় বসে পেপার পড়ছে। সারা আর আয়ান নিজে গিয়ে পাশে বসলো। তিনজনে গল্পের আসর জমেছে। আয়ানের মা সকালে উঠে নাস্তা তৈরি করছে। সারা প্রথম দিন তাই ওকে কিছু করতে দেয়নি। একটু পর টেবিলে নাস্তা রেডি করলে সবাই খেতে এসেছে। চারজনে খেতে বসছে আর গল্প করছে। আজ কিন্তু ওদের রিসেপশন পার্টি হবে না, আজ সম্পূর্ণ দিন ওরা একসাথে সময় কাটাবে। আয়ানের মা সারাকে খেতে বলছে, মা কালকে থেকে আমি নাস্তা তৈরি করব না, তোমাকে করতে হবে। আর তোমাকে আমি মেয়ে না, আমার বৌমা হিসেবে গ্রহণ করছি। তুমি আমার আদরের বৌমা হয়ে থাকবা, শাসনও করবো বটে, তবে সবাই যেন ভাবে তোমার মতো বৌমা সব ঘরে ঘরে আছে। সারার কথাগুলো খুব ভালো লাগলো। আসলে তো ভালো মেয়ে হতে পারে, কিন্তু ভালো বৌমা হওয়া মুখের কথা নয়। ও বুঝতে পারে এই অঙ্গন সবাই ওকে বড় করতে চায়, কেউ কখনো ছোট করতে পারে না। ওদের খাওয়া শেষে কিছু পর প্রতিবেশী কিছু মহিলা ওকে এসে আসলো। সিম্পলভাবে আসে, সবাই সালাম দিয়ে হেসে হেসে কথা বলার জন্য। অনেকে স্যারের ব্যবহার ভালো লাগলো। কিছু কিছু মানুষের কথায় আয়নে মাকে বললো, সব দিক থেকে ভালো হয়েছে, কিন্তু গায়ের রং ময়লা। আয়নে মা হেসে বলল, ভাগ্যিস এই ময়লাটা দেখা যাচ্ছে। অনেক মেয়ের মতো আমার বৌমার কোনো ময়লা নেই। এখানে সারাকে ছোট হলো না। আজকের দিনে ওরা একসাথে সময় কাটলো। আয়ানের বাবা আর সারা গল্প করা দেখে মা ছেলে দুজনে টাস্কি লাগছে। কি মিল ওদের। পরের দিন সারা গ্রামের বাসা গেল। ওর মা চাচা চাচি ওর বিয়ের পর দিন সকালে চলে গেছে আর ওদের আসতে বলেছে। নতুন জামাই সেই আপ্যায়ন করাচ্ছে। অনেক পিলাপুঠি খাবার আইটেম আয়ানকে খেতে দিচ্ছে। সারা ভীষণ মজা করে খাচ্ছে, কারণ আয়ানের পক্ষে এত কিছু খাওয়া সম্ভব হলো না। কিন্তু বেচারা বাধ্য ছেলের মতো হেসেই গিলছে। আয়নকে অনেক মানুষ দেখতে আসলো। যেই মেয়ে এত ছেলে রিজেক্ট করছে, সে মেয়ে আবার বড় কোম্পানির মালিককে বিয়ে করছে। নিশ্চয়ই বুড়ো বা দেখতে খারাপ বা কোনো খুঁত থাকবে, কারণ সমাজের চিন্তাভাবনা সবসময় নেগেটিভই হয়। আয়নকে দেখে সবাই অনেক শকড হয়ে গেল। যারা সবাই সবসময় সারার কমতি নিয়ে কথা বলতো, যারা ওর কথা নিয়ে কথা বলতো, এত মানুষ শ্যামলা তাও কেন এত বুলি আসে, তারাই আজ আয়নকে বলছে, বাবা সারা অনেক ভালো মেয়ে, আমাদের পাড়ার মধ্যে সারা বেশি গুণী। সারা আজকে হাসি পাচ্ছে। সমাজের মানুষ আসলে অদ্ভুত। মানুষের অবস্থা দেখে কথা বলতে ভালোই জানে। আজ আমি বড়লোক বাড়ির বউ হয়েছি, তাই আমার গুণ সবার মুখ দিয়ে বেড়েছে কয়েক বছর পর। সারার কোল জুড়ে একটা ছেলে এসেছে, দেখতে মায়ের মতো, কিংবা গায়ের রং পেয়েছে বাবার। সারা বাড়ি করে বাইরের কাজ করছে আর সুন্দর সামলাচ্ছে।
আয়ান আর সারার মধ্যে অফুরন্ত ভালোবাসা। সারাকে নিয়ে শ্বশুরবাড়ি পরিবার সবসময় গর্ব করে। সারার ছেলেকে নৈতিক শিক্ষাগুলো ঠিকমতো দেওয়া হচ্ছে। পরিবার থেকে বাচ্চাদের চিন্তাভাবনাগুলো বিকাশ হয়, যা বড় মানসিকতার পরিচয় দেয়। সুন্দর চিন্তাভাবনা নিয়ে বড় হচ্ছে ভবিষ্যতে আর এক আয়ানের। শ্যামবর্ণ। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।